গুড ইভিনিং রীতা ঘোষ। জয়েন করে যাচ্ছে আস্তে আস্তে। গুড ইভিনিং টু এভরিওয়ান। আমি শুরু করে দেবো, বেশিক্ষণ সময় নেব না, 10টা 2 বাজে। সম্পাদি গুড ইভিনিং। তনু নস্কর গুড ইভিনিং, কেমন আছো? হ্যাঁ, খুব ভালো আছি, আপনি ভালো আছেন? ইন্দ্রাণী মজুমদার হাই, গুড ইভিনিং। সোমাঙ্কদা গুড ইভিনিং। গুড ইভিনিং মহুয়া বসু। প্রদীপ দাস গুড ইভিনিং। সুচরিতা সেন গুড ইভিনিং। দোলন মুখোপাধ্যায় গুড ইভিনিং। গুড ইভিনিং মহুয়া বসু। রীতা ঘোষ গুড ইভিনিং। অল ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলার আগেই বলে দিয়েছেন। একটু সাউন্ডটা ডাউন হলে না, হ্যাঁ সেই ঘটনা আমি বলে দিয়েছি অলরেডি, আমি যতবারই দেখেছি সবগুলো বলে দিয়েছি। মৌসুমী ভট্টাচার্য চৌধুরী গুড ইভিনিং। অল ক্লিয়ার, শুরু করো। শুরু করে দিচ্ছি। ক্রোকের ঘটনাটা তো বলবোই, আগের দিন যেটা আমি শেষ করতে পারিনি সেটা বলবোই। তার আগে আজকে আমি একটু দুটো ঘটনা, একটা ছোট্ট একটা বড়, দুটো ঘটনা বলি। প্রথম ছোট ঘটনাটা দিয়ে আজকে স্টার্ট করি। চিরাচরিত আমাকে যিনি পাঠান, শর্মিষ্ঠা চন্দ্র ঘোষ আজকের ঘটনাগুলো পাঠিয়েছে, এবং আপনারা আমার মুখ থেকে ওনার ঘটনা প্রচুর শুনেছেন। এবং বলতে গেলে আমি প্রথম যখন লাইভ শুরু করি আজ থেকে 3 বছর আগে, আমি ওনার ঘটনা দিয়ে শুরু করেছিলাম লাইভ, সেটা অনেকেই জানেন। এবং আমি প্রতি লাইভেই, ইদানিংকালে একটু ব্যস্ততার জন্য হতেই পারে, সেই জন্য এখন হয়তো ওনার বলা হয়ে ওঠে না, আমার শোনা হয়ে ওঠে না, যে কোনো কারণেই হোক হয় না। কিন্তু আগে আমি মোটামুটি 2 বছর তো 2-3 বছর তো হয়েই গেছে, ওনার ঘটনা দিয়ে আমি কিন্তু প্রতি লাইভ করতাম। এবং আমি ওনার ঘটনাগুলো বলতে খুব পছন্দ করি। আজকেও আমি ওনার ঘটনা দিয়েই আজকে শুরু করব। প্রথম একটা ছোট্ট ঘটনা বলি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এক্স্যাক্টলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। একদিন এক একটা জায়গায় বসে, একদিন কি গল্প বলতে এরকমভাবে ভালো লাগে, এরপর কোনো দিন দেখবেন গঙ্গার ঘাটে বসে বলছি, কোনো দিন আকাশবাণীর পেছনে বসে বলছি, কোনো দিন ভিক্টোরিয়ার পাশে বসে বলছি, এরকম দেখবেন ভালো লাগবে না? এক জায়গায় বসে ঘটনা বললে কীরকম লাগে, তবে না মুড আসবে ঘটনা বলার। কোনো দিন খাটে বসে বলছি, কোনো দিন মাটিতে বসে বলছি, কোনো দিন কম্পিউটারের সামনে বসে বলছি, বিভিন্ন জায়গায় বসে বলার একটা আলাদা আনন্দ, কোনো দিন বাড়ির ছাদে বসে বলবো, এরকম একটা ব্যাপার। পরিবেশ লাগে না, ঘটনা বলতে গেলেও তো পরিবেশ লাগে। আপনাদেরকে বলছি ভয় পেলে রাত্রিবেলা আসবেন না, নোটিফিকেশানে দিচ্ছি, এবার আপনারা ভয়টা পাওয়ার জন্যেই। তা এরপর বলি, 31শে জানুয়ারির কথা বলি। ওনাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে ওনার শ্বশুর বাড়িতে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে ওনারা গিয়েছিলেন সেদিন। সেখানে একটা বিয়ের নেমন্তন্ন ছিল, সেখানে সেই বিয়ের নেমন্তন্নতে শ্বশুরবাড়ির বিয়ের নেমন্তন্ন প্রোগ্রাম, সেখানে ওনার হাজব্যান্ডের যারা কাজিন ব্রাদার সিস্টার্স আছে তারা সবাই এসছে। এবং সেখানে ওদের সবথেকে যে বড় বোন ছিল, তার নাম ছিল বাপন্দি। সেই বাপন্দি এই ঘটনাটা বলেছে, এই 31 জানুয়ারিতে ঘটনাটা বলেছে। তা খুব একদম সদ্য নতুন ঘটনা, বুঝতেই পারছেন। আর উনি আমাকে বলেছেন 2 সপ্তাহ আগে মনে হয় ঘটনাটা আমাকে, তা সেই হিসেবে ঘটনাটা বলছি। তা বাপন্দি যখন এই ঘটনাটা সবার সামনে বলেন, বাপন্দির এক বান্ধবীর ঘটনা, যার নাম একটা ধরে নেওয়া যেতে পারে, ধরে নেওয়া যাক তার নাম সুলতা। তার নামটা বলতে বারণ করেছেন, এবং যেখানে ঘটনাটা ঘটেছে সেই জায়গাটাও উনি বলতে বারণ করেছেন, সুলতা। তা বাপন্দি ঘটনাটা এই তার বন্ধু সুলতাকে নিয়ে। সুলতার প্রথম বিয়েটা যে কোনো কারণেই হোক টেকেনি, এবং এরপর সুলতা
একটা দ্বিতীয় মানে সেকেন্ড ম্যারেজ যখন করতে যাই, সেকেন্ড ম্যারেজটা হয় ওই 15 ডিসেম্বর টু এই জানুয়ারির এই গ্যাপটায়। তখন সকলের বিয়ে বাড়ির নেমন্তন্ন ছিল, মানে ওই তখন শুরু ছিল, তো সেই সময় ঘটনা। তা এটা হয় না আজকালকার দিনে, দেখবেন ফেসবুকে প্রচুর হাই জুলিয়াদি, গুড ইভিনিং জুলিয়াদি, যখন ওই মানে তখন বিয়ের নেমন্তন্ন। এবং এখন কি হয়, এই ফেসবুকে যারা সাজায়, কোণে সাজায়, তাদের প্রচুর অ্যাডভার্টাইজ দেখতে পান। আজকাল তো মেকআপ আর্টিস্ট যারা সাজায় না সবাই, এটা বোঝেনি, এবং সেই ফেসবুক থেকেই তারা কন্ট্যাক্ট করে নেয়, এটা সবাই বুঝতেই পাচ্ছেন। ওই আগেকার মতন সবাই যে ওই কী বলে বিউটি পার্লারে গিয়ে সাজিয়ে ব্যাপারটা নয়, বাড়িতে এসে মেকআপ আর্টিস্টরা সবাই সাজিয়ে দিয়ে যায়, এবং ফেসবুক থেকে সবাই এই ব্যাপারটাকে কোঅর্ডিনেট করে ফেলে। তো এরকমই কোনো একজন মেকআপ আর্টিস্টের সাথে ওনার কথা হয়েছিল, সুলতাদির। ওনার কথা হয়, মানে ওনার বলেছিলেন যেরকম আমার ম্যারেজ, আমি চাইছি যে আপনি খুব পপুলার আমার এলাকাতে, আপনি খুব ভালো সাজান। ওই যেহেতু ফেসবুকে ফটোগুলো দেন, যখন কনের সাজাচ্ছে, ব্রাইড যখন সাজানো হয়, তা কীরকম মানে লাগে না লাগে, প্রথমে কী ছিল পরে কি হলো, এই ব্যাপারগুলো থাকে, এটা তো জানেনি সবাই, আমি এটা নতুন করে বলবার দরকার নেই। তা ওনার মনে হয়েছিল যে আমি বিয়ে করছি এবং আমি এরা হাতেই সাজবো, এরম একটা ব্যাপার। তা ওনাকে বলেন, তো ওনাকে তখন বলায়, উনি তখন বলেন যে না ম্যাডাম, আমি তো আপনার ডেটটা নিতে পারবো না, কারণ আপনার ডেটটা নিতে গেলে আমি সেই সময় থাকবো না, আমি সেই সময় পুরো কোনো ডেটই নিচ্ছি না, পুরো ক্যান্সেল করে রেখে দিয়েছি ওই টাইমটা। তখন বলে দেখুন, আমার খুব ইচ্ছে যে আপনার হাতে সাজান, আমি বিয়ে করতে বসবো, আপনার সাজানোটা আমার খুব ভালো লাগে, এবং প্লিজ যদি আপনি আমাকে নিরাশ না করেন। তখন বলে দেখুন, আমি বাপের বাড়িতে থাকবো, আমি বাপের বাড়িতে থাকতে গেলে আমাকে বাসে করে আসতে হবে, এবং বাসে করে আসার পর আমাকে একটা জায়গায় আসার পর 2খানা টোটো চেঞ্জ করতে হবে, তারপর আমি আপনার বাড়িতে যেতে পারবো। সুতরাং এটা একটা খুব টাইম বাউন্ড ব্যাপার, প্লাস পরিশ্রমের ব্যাপার। আর তার থেকেও বড় কথা, আমার সঙ্গে একজন হেল্পার থাকবে। কারণ দেখুন, মেয়েকে সাজানো তো খালি মেয়েকে সাজানো তো হয় না বিয়ে বাড়িতে, তার কিছু বান্ধবী থাকে, কিছু বন্টন থাকে, সবাই সাজাগোজাটা করে, সে কারণে ন্যাচারালি এটা টাইম বাউন্ড। কারণ একজন মেয়েকে সাজাতে গেলে 2 থেকে 2.5 ঘন্টা তো টাইম লাগবেই, বা 3 ঘন্টা টাইমও লেগে যায়, সাজানোর ওপর ডিপেন্ড করে। এবং তারপর যে সাজানো হবে, সেই সাজানোর পর যাকে আর যাদের আনুষাঙ্গিক, কাউকে শাড়ি পরিয়ে দেওয়া, কাউকে চুল বেঁধে দেওয়া, এই ব্যাপারগুলো থাকে। তা তখন এইসবগুলো করতে গেলে আমার খুব টাইম বাউন্ডের ব্যাপার, কিন্তু এটা অসুবিধা হয়। তখন এই সুলতা ম্যাডাম বলেন যেরকম, আপনি চিন্তা করবেন না, আপনি বাসে করে যেখানে সে নামবেন, সেখান থেকে আমি আপনাকে গাড়ি করে নিয়ে আসবো, আপনাকে দুটো টোটো ভাড়া করে আসার দরকার নেই কোনো রকম। তখন ভদ্রমহিলা বলেন ঠিক আছে, আপনি যখন এত করে রিকোয়েস্ট করছেন, আমাকে এত হেল্প করতে চাইছেন, যে আমাকে আপনার সাজানোর জন্য আপনি যখন এত একাগ্র মনে চাইছেন, দেন ওকে, আমি আসছি, আমি করবো। উনি বলেন ঠিক আছে, নো প্রবলেম। তা ওনার 3টের সময় ঢোকার কথা ছিল, বিকজ 3টে নাগাদ উনি যদি ঢোকেন, যদি 3 ঘন্টাও লাগে কোণে সাজাতে, মোটামুটি 6টার মধ্যে কোণে সাজানো হয়ে যাবে। তা গাড়ি তো গেছে ওখানে ওনাকে আনতে, 3টে বেজে গেছে, 4টে বেজে গেছে, 5টা বেজে গেছে, মানে 5টা নাগাদ উনি ওই টোটোর জায়গায় মানে উনি আসেন, মানে 5টা নাগাদ ওনাকে নিয়ে ওরা বাড়িতে গাড়ি এসে পৌঁছে যান। উনি মানে প্রচণ্ড হাঁপাচ্ছেন, মানে দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি বাড়ির লোকেরা সবার মানে চিন্তিত সবাই, যে কি ব্যাপার, যে কনেকে না সাজিয়েকে বসিয়ে দিতে হবে, এরকম একটা ব্যাপার সবাই ভাবছে। তো তখন তো তবু এসে গেছেন বাচোয়া, এবং ন্যাচারালি ওনার বাড়ির লোকেরও মেয়ের যেহেতু ইচ্ছে যে ওর হাতেই সাজবে, ন্যাচারালি বেশি কিছু বলা যায় না। তখন বলছে যে ঠিক আছে, আপনি এসে গেছি যখন, আপনি চিন্তা করবেন না। তখন বললো যে আপনি এলেন 5টার সময়, 6টা নাগাদ কোণে সাজানো হবে, প্লাস তারপর যারা আনুষাঙ্গিক আছে, এবং তখন দেখছি যে উনি একাই এসছেন, ওনার হেল্পারটা আসেনি। এটা তো আরও চিন্তার ব্যাপার, যে হেল্পার থাকলে সে হয়তো কারো চুল বেঁধে দিত, কাউকে শাড়ি পরিয়ে দিত, এই ব্যাপারগুলো করতে পারতো। তখন বলছে যে কিছু করার নেই, ও আসতে পারেনি, আমি সাজিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। এটা শুনে সবাই মানে সকলেরই একটু চিন্তা, তারপরেও ভাবছে যে ঠিক আছে, উনি যখন বলছেন, উনি একজন প্রফেশনাল আর্টিস্ট, সুতরাং উনি নিশ্চয়ই জানেন, আমাদের থেকে বেশি জানেন, যে ব্যাপারটা নিয়ে বেশি কথা বলার কোনো দরকার নেই, যখন জানেন করা যাবে তাই হবে, উনি যখন চাইছেন। ঠিক আছে, ওকে, নো প্রবলেম, সেটাই করা হলো। আচ্ছা, আমার ভয়েসটা ভালো করে শোনা যাচ্ছে তো? ক্লিয়ার তো? ভালো করে দেখে নিন, কিন্তু পরে বলবেন না আবার শুনতে পাচ্ছি না। তো যাই হোক, উনি সাজাতে শুরু করলেন,
কিন্তু সত্যি দেখলেন সবাই ঝড়ের গতিতে সাজাচ্ছে, বিকজ ওই ঘরের মধ্যে তো সবাইকে ঢুকতে দেয় না। ধরুন মেয়ের বান্ধবী যারা হয়, গুড ইভিনিং মোম ঘোষাল, গুড ইভিনিং, সকলেরই ছেলে মেয়েদের বোর্ডের পরীক্ষা চলছে, কি বলবো, তাও সবাই আসছে লাইভে, এটাই অনেক বড় ব্যাপার। দোলন মুখোপাধ্যায়, গুড ইভিনিং, থ্যাংক ইউ ম্যাম। তা যাই হোক, সুন্দর, মানে এত প্রফেশনাল যে সত্যি বোঝা যায় যে খুব সুন্দর সাজাচ্ছে, দারুণভাবে সাজাচ্ছে, এবং খুব এত তাড়াতাড়ি সাজাচ্ছে, লোক সবাই মানে যারা বসে তারা দেখে বলছে যে রিয়েলি একেই বোঝা যায় যে একেই বলে হয়তো প্রফেশনাল, যে এত ঝাঁটাঝাট মুখ তাড়াতাড়ি করে দিল, এফেক্ট করে পুরো চোখ তাড়াতাড়ি এঁকে দিল, যা যা করার আনুষঙ্গিক খুব তাড়াতাড়ি। আজকালকার দিনে তো আর ওই চন্দন ফন্দনের টিপ পড়ানোর গল্প থাকে না, যাই হোক করে ফোরে একেবারে মানে 1 ঘন্টার মধ্যে 3 ঘন্টার কাজটা মেয়েকে 1 ঘন্টার মধ্যে সাজিয়ে দিয়েছে। এবং দেখে তো উনি তো বলছেন যে যিনি মানে সুলতা ম্যাডাম যিনি ডেকেছেন, উনি তখন বলছেন যে এটাই তো আমি চাইছিলাম, যে ম্যাম দেখেছেন আমি আপনাকে কেন চুজ করেছিলাম, যে আপনার সাজা আমার সত্যি ভীষণ ভালো লাগে। স্বাভাবিক, তা করে দিয়েছেন, সুন্দর সাজিয়েছে, দারুণ লাগছে, সাজানো হয়ে গেছে, এবং বাকি যারা ছিলেন তাদের সাজানোটাও ব্যবস্থা করা হয়ে গেছে সমস্ত কিছু। তখন তো মানে অবাক কাণ্ড, মানে সবাই সত্যি খুব অবাক, যে 1 মিনিট, হ্যাঁ আমি একটা হোয়াটসঅ্যাপ করে নিই, তার কারণ এখানে ফোন আসছে, 1 মিনিট। যাই হোক, এবার তো মানে প্রচুর মানে দেখছেন যে এবার বাকি যারা ছিলেন তাদের প্রত্যেকের সুন্দর করে তাদেরকেও সাজানো হয়ে গেছে, এবং তাদেরকে যখন সাজানো হয়ে গেছে মানে তখন তো সবাই বেশ মানে স্টান্ট, এত তাড়াতাড়ি সাজানোর পর তারপর বলছে যে এরকম যে যান, যখন টাকাটা দিতে এসেছে যে ম্যাডাম আপনি এত সুন্দর সাজালেন, এত তাড়াতাড়ি সাজালেন, আপনাকে প্রাইসটা টাকাটা যেটা বলেছিলেন যে আপনি আর যদি এক্সট্রা কিছু চান বলেন, আমি আপনাকে এক্সট্রা দিতে রাজি আছি। মানে যেহেতু ন্যাচারালি সুলতা ম্যাডামের একটা আলাদা ইচ্ছে ছিল ওনার হাত দিয়ে সাজবেন, এবং এত কষ্ট করে হাঁপিয়ে তাপিয়ে ভদ্রমহিলা এসে 1 ঘন্টার মধ্যে পুরো ব্যাপারটাকে ক্লোজ করে দিয়েছেন, মানে সত্যি প্রাইস দেওয়াটার মতনই ব্যাপার। তখন ওই ভদ্রমহিলা বলছেন, না ম্যাডাম আজকে আমি আপনার কাছ থেকে টাকাটা নেব না। তখন বলছেন মানে আপনি তো একজন প্রফেশনাল আর্টিস্ট, আপনি বলে না, আপনি আমাকে এতটা প্রাইস দিয়েছেন, মানে আপনি আমার সাজানো ছাড়া আপনি বিয়ে করবেন না বলছেন, মানে এটা একটা আমার কাছে একটা বিরাট বড় প্রাইস, মানে এরকম মানে ব্যাপারটা হয় না। তখন বলছে যে আপনি আপনার হাতে মানে আপনার হাতে যেন জাদু আছে। তখন বলছে না ম্যাম, আমি আজকেরটা আপনাকে গিফট করছি আপনার বিয়েতে, আপনি যেহেতু আমাকে এই লেভেলের সম্মানটা দিয়েছেন, আমি আপনাকে গিফট করতে চাইছি এই সাজানোটা, আমি হয়তো পয়সা দিয়ে আপনাকে দেবো না, কিন্তু গিফট করবো এই সাজানোটা। হ্যাঁ, কিছুতেই সুলতা ম্যাডাম শুনবেন না, বলে কী বলছেন আপনি একজন প্রফেশনাল আর্টিস্ট, যত যাই হোক আমি আপনাকে যতই কদর করি, কিন্তু এটা তো আপনার প্রফেশন। তখন বলছেন আরে না রে বাবা, প্রফেশন হতেই পারে, কিন্তু একটা কথা মনে রাখুন, আপনি আমাকে সম্মান দিয়েছেন, সম্মানের এগেস্টে আপনাকেও তো একটা বিয়েতে এসেছি, আমি তো কোনো গিফট আনিনি, এটাই আমার কাছে বিরাট বড় গিফট আপনাকে দেওয়ার মতন, কারণ আপনি এটা ভালোবাসছেন, আপনি আমাকে সেই লেভেলটা দিয়েছেন। কি করবে, সবাই তো বাধ্য। উনি যখন বলেছেন এই কথাটা, তো সঞ্চারী মুখোপাধ্যায় দাস, গুড ইভিনিং, তখন বললেন যে ঠিক আছে, আপনি যখন বলছেন ঠিক আছে, আপনি পয়সা নেবেন না, ওনাকে তো উনি তারপরে চলে গেলেন। সবার মানে একটা মনে রাবে যে দেখেছো একটা মানুষ মনুষ্যত্ব কী লেভেলে, মানে আজকালকার দিনে যে মনুষ্যত্ব পাওয়া যায় না, এটা কোনো দিন ভাবা যায় না, মানে এই লেভেলে আমরা যে বলি মনুষ্যত্ব নেই, সত্যি মনুষ্যত্ব আছে, আজও বেঁচে আছে, এটা ঘটনা। আজও ভালো মানুষ প্রচুর আছে খারাপ মানুষের থেকে, সেই জন্য এখনও পৃথিবীটা চলে, এটাও ঘটনা। তা তো হয়ে গেল, এরপর তো যখন বিয়ে থাওয়া তো হয়ে গেছে কমপ্লিট সমস্ত কিছু। বিয়ে থাওয়ার পরে ভদ্র মানে সুলতা ম্যাডাম তার ফোনটা দেখেছে খুলছে, সন্ধ্যেবেলা থেকে ফোন দেখতে পারেনি, বিয়ে থায় ব্যস্ত ছিলেন বলে, রাত্রিবেলা যখন বিয়ে থার সব কমপ্লিট মোটামুটি ফোন দেখছেন। ওনার পেজেও খুলেছেন, যার পেজ এতদিন ধরে উনি ফলো করতেন, মানে এই আর্টিস্ট, এই মেকআপ আর্টিস্টের পেজ ফলো করতেন, ওটা দেখেই তো উনি করেছেন, মানে অর্ডার দিয়েছেন ওনাকে।
বলছে তখনও উনি বলছেন যে এত ভালো মানুষ, মানে এরকম ফলো করছেন, খুলছেন ওনার পেজটা করেন, হঠাৎ করে দেখছেন পেজে বলছে যে সবাই পেজের মধ্যে লিখছেন সন্ধ্যে থেকেই, মানে অনেকক্ষণ ধরে লিখেছেন যে পেজে যে এই বয়সে তুমি আমাদের ছেড়ে চলে গেলে, লিখছেন তোমার আত্মার শান্তি কামনা করি, এই করি সেই করি বলে লিখছেন। তা উনি কী ব্যাপার, কী হলো, কী ব্যাপারটা হলো এটা, মানে কি এরা ঘটনাটা কী ব্যাপার, মানে ব্যাপারটা উনি বুঝতে পারছেন। উনি পেজটা খুলে বারবার করে দেখে যাচ্ছেন, সব ফলোয়ার্সরা খালি লিখছেন উনি এরকম ফেক হয়েছে। যাই হোক, কী ব্যাপারটা হলো, তখন ব্যাপারটা ওনারা জানতে পারলেন যে ওনারা তখন মনে করলেন যে তার মানে কি আমার এখান থেকে এত ভালো মানুষ ছিলেন, আমার এখান থেকে কি সাজিয়ে চলে যাওয়ার পর গাড়ি অ্যাক্সিডেন্ট বা কোনো একটা কিছু ঘটলো, যার জন্য এটা হলো, গাড়িটা পৌঁছে দিয়ে তো এসেছিলো, তারপর কি কিছুর একটা হলো। পরের দিন খবরের কাগজে বেরিয়েছিল ঘটনাটা, অবভিয়াসলি যারা যারা পড়েছেন তারা জানেন। উনি যখন আসছিলেন ঠিক সেই মুহূর্তে ওনার হেল্পারও সঙ্গে ছিলেন গাড়িতে, ওনার বাড়ির জন্য বাসটা উল্টে যায়। বাসটা উল্টে যাওয়ায় বাসের মধ্যে 6 জন মারা যায়, বাকিরা বেঁচে যায়। এবং 6 জনের মধ্যে উনিও ছিলেন, ওনার হেল্পারটাও ছিল। দুজনের ওপরই বাসটা চাপা পড়ে গেছিল। আরও 6 জন যারা ছিল কোনো কারণে জানলা দিয়ে বেরিয়ে গেছিলেন বা কিছু একটা হয়েছিল। শর্মিষ্ঠা চন্দ্র ঘোষ অলরেডি এসে গেছেন, আপনার ঘটনাই বলছি। পড়ে যান এবং তখন মারা যান, ওনারা দুজনেই মারা যান। কিন্তু ওনার হেল্পার আসেননি, মানে মারা গেছেন আসেননি, উনিও মারা গেছিলেন। কিন্তু উনি ওনার কর্তব্য থেকে কিন্তু বিরত হয়নি। উনি মারা যাওয়ার পরও একজন অশরীরী আত্মা উনি কিন্তু চলে এসছেন। ওনাকে যেহেতু কথা দিয়েছিলেন আমি সাজাবো, ওনাকে সাজিয়ে দিয়েছেন। এবং যে কারণের জন্য লাস্ট টাকাটাও নেননি, ওই প্রাইস মানে যিনি টাকাটা পেতেন ওনার প্রাপ্য মূল্যটা ওই ভদ্রমহিলা সুলতা ম্যাডামকে গিফট করে দিয়ে গেছেন। ভাবতে পারেন, ভাবা যায় এটা একদম ডিসেম্বর মাসের ঘটনা। আমরা বলি অশরীরী আত্মা, অনেকেই আগের দিন আমাকে অনেকেই কমেন্ট করেন, ফেসবুকেও করেন, ইউটিউবেও করেন আমাকে কমেন্ট যে অশরীরী আত্মা খারাপ বা ভালো। ব্যাপারটা এটা দিয়ে আপনারা চিন্তা করুন, বিচার করুন। অশরীরী আত্মার একটা হাই শর্মিষ্ঠা রায়চৌধুরী, চিন্তা করুন যে ব্যাপারটা কীরকম, মানে ঘটনাটা কীরকম লাগলো। আমি প্রথমেই বলেছি, সবসময় বলি যে শর্মিষ্ঠা চন্দ্র ঘোষের ঘটনা আমি প্রথম দিন থেকে লাইভে যবে থেকে এসেছি তবে থেকে বলি, আজও বলি, ওনার ঘটনার মধ্যে সত্যি করে একটা ভীষণ অদ্ভুত ঘটনা। এক্স্যাক্টলি তাই, ওনার যে যে ঘটনাগুলো আছে আমার লাইভে শুনে দেখবেন একবার, প্রত্যেকটা ঘটনায় ইউনিক। এবার টাচি ঘটনা, এক্স্যাক্টলি টাচি ঘটনা, হয়তো ভয়ের নয় কিন্তু খুব টাচি ঘটনা। এরপর আমি শর্মিষ্ঠা চন্দ্র ঘোষের আজকে দ্বিতীয় ঘটনাটাতে আসবো। সেই ঘটনাটা দারুণ সুন্দর আর একটা ঘটনা। সেই ঘটনাটা বলি, ঘটনাটা ওনার শিলিগুড়িতে ওনার ছোটদা এই ঘটনাটা বলেছে। এবং হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবেন শর্মিষ্ঠা চন্দ্র ঘোষের জন্য, কারণ এত সুন্দর সুন্দর ঘটনা আমাদেরকে প্রেজেন্ট করেছে। এবং আমি বলি ওনার ঘটনাগুলো, অবশ্যই বলবেন, ওনাকে কমেন্ট করবেন। এইটা ঘটনাটা ওনার ছোটদা ওনাকে বলেছেন, শিলিগুড়িতে থাকেন, এবং এটা ছোটদার এক অফিস কলিগের ঘটনা। এই অফিস কলিগের নাম হলো ভুলুদা। আর এই ভুলুদার ঘটনা, ভুলুদার ফ্যামিলির ঘটনা। এবং এই ভুলুদার এবং তার ওয়াইফ ছিলেন, ওনার ওয়াইফ ছিলেন সুতপা। সেই ভুলুদা সুতপা, আর তার মেয়ের নাম ছিল মুনাই। ওয়েলকাম শিল্পা মজুমদার, আমার লাইভে প্রথম আসেন, ওয়েলকাম। তা দেখুন কেমন লাগে লাইভটা। না, আশ্চর্যের না, এটা আশ্চর্যের নয়। আমি প্রচুর এরম ঘটনা বলেছি সম্পাদি, এরম ঘটনা কিন্তু প্রচুর বলেছি আমি, যে অশরীরী শরীর নিয়ে এসছেন। তো যাই হোক, এবার শুরু করছি দ্বিতীয় ঘটনাটা। তা মুনাই, তার মানে ভুলুদা, তার ওয়াইফ হচ্ছে সুতপা এবং তার মেয়ে হচ্ছে মুনাই, যার বয়স আজকে থেকে ঘটনাটা 4-5 বছর আগেকার ঘটনা। এবং তার মানে 4-5 বছর আগে ঘটনা, তখন ওর মেয়েটির বয়স ছিল 15 বছর, 14-15 বছর। আজকে তার মানে 20 বছর বয়স হয়ে গেছে। তা সেই সময়কার ঘটনা। এবং এই ভুলুদা বাড়ি, ভুলুদা এবং নিজে চাকরি করতেন,
ওনার দাদা ছোটদার অফিসে, এবং ভুলুদার যে ওয়াইফ ছিল সুতপা, তিনিও চাকরি করতেন। আর মেয়ের কাছে একজন আয়া থাকতেন, আয়া বলতে একজন বয়স্ক মহিলা থাকতেন। তিনি ছোটোবেলা থেকে মেয়েকে দেখতেন, যেহেতু বাবা মা চাকরি করেন। মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, স্কুল থেকে নিয়ে আসার পর তাকে টেক কেয়ার করা, যতক্ষণ না বাবা মা অফিস থেকে ফেরে, এই ব্যাপারগুলো একজন ভদ্রমহিলা করতেন। তা একদিন একটা সুখী সংসার, তার মধ্যে একটা বজ্রাঘাত হয়। হাজব্যান্ড ওয়াইফ চাকরি করতে বেরোনোর পর ওয়াইফের একটা অ্যাক্সিডেন্ট হয়, মানে এই সুতপা ম্যাডামের একটা অ্যাক্সিডেন্ট হয়। এবং এই সুতপা ম্যাডামের যে অ্যাক্সিডেন্টটা হয়েছিলেন, সেই অ্যাক্সিডেন্টের পর সুতপা ম্যাডাম পাটায় খুব একটা মানে পায়ের একটা খুব বড় ঘটনা ঘটে যায়, মানে পাতে ম্যাক্সিমাম ইনজিওর্ড হয়। এবং পাতে ম্যাক্সিমাম ইনজিওর্ড হওয়ায় উনি বাড়িতে বসে যান, এবং বাড়িতে বসে যাওয়ার পর ওনাকে মানে হসপিটালাইজ হয় সে হয়, মানে মানে চাকরি ঠিক যেতে পারেন না, মানে এতটাই পাটা ইনজিওর্ড হয়। ওনাকে ভেলোরে নিয়ে যাওয়া হয়, এবং ভেলোরে নিয়ে যাওয়ার পর সমস্ত কিছু ইচ্ছা এভরিথিং করার পরেও ব্যাপারটা খারাপ জায়গায় চলে যায়। উনি বাড়িতে থাকতে থাকতেই উনি অল্প দিনের মধ্যেই মারা যান। মানে বুঝতেই পারছেন, গ্যাঙ্গিং হয়ে যায় বা সামথিং। আমাদের আসল ব্যাপারটা, ঘটনাটা এটা, মানে ব্যাপারটা নিয়ে এটা নিয়ে নয়। তা উনি মারা যান, বাড়িটা ফাঁকা হয়ে যায়, ভুলুদা একা হয়ে যায়, তার মেয়েকে নিয়ে তার সংসার। ওই বয়স্কা ভদ্রমহিলা মেয়েটাকে দেখে, ভুলুদাও অফিসে মন দেয়, মনও খারাপ। এরপর ওই মহিলা ন্যাচারালি বাড়িতে একজন মহিলা না থাকার ফলে তার একটা কর্তৃত্ব ব্যাপারটা বাড়তে শুরু করে। এবার এই কর্তৃত্ব ব্যাপারটা বাড়তে বাড়তে উনি ওই বাড়িতে থাকতে থাকতে ওইখানে আরেকজন একটু বয়স্ক পাড়ারই একজন লোকের সাথে আলাপ হয়। তার নাম হলো বলাইদা। মানে আলাপ মানে ভাই বোনের সম্পর্ক, অন্য খারাপ সম্পর্ক নয়, আলাপ পরিচয় হয়। তা দিদি দিদি সেও করে, ও ভাই ভাই করে, এরকম একটা ব্যাপার। তা কোনো একটা দোলের দিন ওই বলাইদা ওই দিদিকে আবির মাখাতে আসে। আবির মাখাতে গিয়ে একটু ড্রিঙ্ক ফিং করে থাকেন। আবির মাখাতে গিয়ে মনাই থাকে, মনাইকেও খুব বাজেভাবে আবির মাখিয়ে ফেলে। বাজেভাবে মানে কি মিন করতে চাইছে বুঝতেই পারছেন, বাজেভাবে আবির মাখিয়ে ফেলে। মনাইও খুব ব্যাপারটা নিয়ে খুব ইনসাল্টিং ফিল করে নিজেকে, মানে নিজে ইনসাল্ট মানে হয় ব্যাপারটা, যে এরকম একটা বাজেভাবে ওর সাথে রিয়াকশান, যাই হোক ও একটা খারাপ রিয়াকশান দেয়। যাই হোক ব্যাপারটা সকালবেলা ব্যাপারটাকে মিটে যায়। বলাই ওই পাড়াতেই 4-5টা বাড়ির পর থাকে। সেদিন রাত্রিবেলা, দোলের দিন রাত্রিবেলা, হঠাৎই পাড়ার লোকরা দেখে বলাইয়ের চিৎকার শুনতে পায়, যে বলায় মরে গেলাম বলে চিৎকার করে ওঠে। এবং এই ব্যাপারটা যখন হয়, মরে গেলাম করে যখন চিৎকার করে ওঠে, তখন দেখা যায় যে এরকম বলাইয়ের ঠিক বাড়ির পাশে একটা সুপারি গাছ ছিল, লম্বা। সুপারি গাছগুলো লম্বাই হয়। ওই সুপারি গাছের একদম ওপর দিকে বলাই এরকম করে চড়ে ধরে দাঁড়িয়ে আছে, মানে ধরে চিৎকার করছে। সবাই ভাবছে ও সুপারি গাছে উঠলো কী করে, একজন বয়স্ক লোক। সে সুপারি গাছে মানে ওটা তো সম্ভব নয়, মানে কোনো একজন যে জানে উঠতে গাছে সেই পারে উঠতে, সবাই তো পারে না। সে উঠলো কী করে? আর দ্বিতীয় কথা, বাড়ির বারান্দার পাশে সুপারি গাছ, সে বারান্দা থেকে সুপারি গাছটা দূরে, সে যাবেই বা কী করে, সবাই এটা ব্যাপারটা ভাবছে। এই করতে করতে মানে নিচ থেকে সবাই বেড়ে হা মানে সবাই করছে, ও চিৎকার করছে, মরে গেলাম। এই করতে হঠাৎই ও হাতটা ছেড়ে দেয় সুপারি গাছে, এবং হাতটা ছেড়ে দেওয়ার পরই সুপারি গাছ থেকে পড়ে যায়, মাটিতে পড়ে এবং মারা যায়। পুলিশ আসে, পুলিশ দেখে, তদন্ত করে যে ব্যাপারটা হলোটা কী করে, এটা কি করে পসিবল হলো, যেরকম একটা লোক হঠাৎ করে উঠলো, পড়লো, মারা গেল, এরকম একটা ব্যাপার। যাই হোক, কিছু করার নেই, সকলের চোখের সামনে ঘটনাটা ঘটেছে, কেসও বন্ধ হয়ে যায়। এরপর ওই যে বলছিলাম যে এদের বাড়িতে, মানে কি বলবো, ভুলুদাদের বাড়িতে এখন 3জন লোকই থাকে। ভদ্রমহিলা রাত্রিবেলা চলে যায়। এরপর ওরই মেয়ে, ওই ভদ্রমহিলার মেয়ে, তার নাম ছিল রাজনন্দিনী। সেই মেয়েটি কোনোভাবে কোনো জায়গা থেকে একটা টাকা পায়, বড় অ্যামাউন্ট পায়। সেই অ্যামাউন্টটা পেয়ে এ যেমন স্কুলে পড়তো যে ক্লাসে, ওই মেয়েটিও এক ক্লাস উঁচুতে বা এক ক্লাসে একই সাথে, মানে ওই স্কুলে না, অন্য কোনো স্কুলে পড়তো। মেয়েটি টাকা পাওয়ায় মেয়েটি হঠাৎ করে একটি ছেলের সাথে বাড়ি থেকে পালিয়ে যায়,
এবং বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে থাও করে ফেলে। এবং বিয়ে থাওয়া করার পর মানে ওর মা তো তখন পুরোপুরি একা হয়ে যায়। ওর মা তখন এই মনাইকেই আঁকড়ে ধরার চেষ্টা করে, কারণ ওর মেয়ে আর মনাই একই বয়সী ছিল। কিন্তু রাজনন্দিনী বেশি দিন মাকে ছেড়ে থাকতে পারে না, ঘর করতে পারে না। কোনো কারণে টাকার ছিল, টাকা পেয়ে মোহের বশে, যেহেতু প্রেম করে ফেলেছে, পালিয়ে গিয়েছিল ছেলেটার সাথে। কিন্তু যখন পালিয়ে যাওয়ার পর যখন দেখে যে এরকম ওর ওপর সংসারের দায়িত্ব আসছে বা কোনো কিছু আসছে, মেয়েটি তখন আবার মায়ের কাছে ব্যাক করে চলে আসে। তা মায়ের কাছে যখন ব্যাক করে চলে আসে, মাও তখন ন্যাচারালি একমাত্র মেয়ে, তাকে তো মেনে নিতে বাধ্য, সে তখন তাকে মেনে নেয় মেয়েকে। তা মেয়েকে যখন মেনে নিয়েছে, তখন এই ভুলুদা তখন বলে যে দিদি তুমি একটা কাজ করো, তুমি তো মেয়েকে ওখানে রেখে সারাদিন রেখে এখানে এই বাড়িতে থাকবে, আবার যদি মেয়ে এইসব কিছু করে টরে, তার থেকে এক কাজ করো, তোমরা রাত্রিবেলার বাড়ি যাওয়ার দরকার নেই, তোমরা দুজন আমাদের এখানে থেকে যাও। আমাদের তো দুটো ঘর তো আছেই, আমার একটা ঘর আর মনাইয়ের একটা ঘর, আর তার সঙ্গে সিঁড়ির তলাও তো একটা বেশ বড় ঘর আছে। সিঁড়ির তলা হতে পারে কিন্তু ঘরটা খুব বড় এবং ভালো ঘর, আমি সে ঘরটাকেও ঠিকঠাক করে দিচ্ছি, তুমি একটা কাজ করো, তুমি মেয়েকে নিয়ে চলে এসো। ন্যাচারালি ওই ভদ্রমহিলাও দেখলো যে ভুলুদা তো মানুষ ভালো, মনুদা তো খারাপ মানুষ নয়, আর উনি ওনার বাড়িতে এত বছর ধরে রয়েছেন, উনি যখন বলছেন ভালোর জন্যই তো বলছেন। তা বলে ঠিক আছে দাদা, তো আপনি যখন বলছেন তাহলে আমি মেয়েকে নিয়ে এখানেই চলে আসি। রাজনন্দিনী ওদের বাড়িতেই চলে আসে। এবার মুনায়ের সাথে রাজনন্দিনীর খুব ভালো বন্ডিং তৈরি হয়ে যায়, বিকজ দুজনই মোটামুটি একই বয়সী, গল্প আড্ডা এই ব্যাপারটা হয়। তা একদিন রাত্রিবেলায় ওই মুনাই ওর বাবাকে বলে যে বাবা, আজকে রাজনন্দিনী আমার ঘরে আমার সঙ্গে শোবে। তখন ভুলুদা বলে নো প্রবলেম, শুক না, অসুবিধে কোথায়, রাজনন্দিনী যখন থাকতে চাইছে, শুতে চাইছে, অসুবিধে তো কিছু নেই। তা রাজনন্দিনী মুনায়ের সাথে সেই দিন ওর ঘরেই শোয় মুনায়ের সঙ্গে। সেদিন একটু দুজনে ন্যাচারালি দুটো একই বয়সী সমবয়সী মেয়ে, 14-15 বছরের মেয়ে, তাদের মধ্যে বিভিন্ন রকম কথা হবে। রাজনন্দিনী কান্নাকাটি শুরু করে রাত্রিবেলায়, যেরকম আমি আমার বরকে খুব ভালোবাসি, বরকে ছেড়ে চলে এলাম, কিন্তু ওর জন্য আমার খুব দুঃখ হচ্ছে, আমি 2-3 দিন যতদিনই ছিলাম আমি যা বলতাম তাইও আমার জন্য এনে দিত, আমায় খুব ভালোবাসত, এই ব্যাপারগুলো বলতে শুরু করেন। রাজনন্দিনীর এই কথা শুনে মুনাইয়েরও ন্যাচারালি, বুঝতেই পারছেন এই বয়সটা, তখন তো এই বয়সটা খুবই খারাপ বয়স, যাকে দেখে তাকে তখন ভালো লেগে যায়, ভালোবেসে ফেলে, ইনফ্যাচুয়েশন এই বয়সটা। ওরও বলতে শুরু করে যে এরকম তুই এরকম ভালোবাসছি, তোকেও তো কেউ ভালোবাসার আছে, কিন্তু আমাকে সত্যিকারের কেউ ভালোবাসার নেই। এই দুজনে সারা রাত ধরে গল্প করতে থাকে। সেই দিন রাত্রিবেলা ভুলুদা স্বপ্ন পায় ওর মরে যাওয়ার ওয়াইফের কাছ থেকে। স্বপ্ন দেখায় ওয়াইফ যেরকম, তুমি রাজনন্দিনীর সাথে আমার মেয়েকে মিশতে দিও না, ও কিন্তু ওকে খুব খারাপ বুদ্ধি দিচ্ছে, খারাপ শেখাচ্ছে, আর আমাদের মেয়ে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। ভোর রাতে এই স্বপ্নটা দেখে ভুলুদা ভাবে যে রাজনন্দিনী তো খারাপ না, কিন্তু যাক, যখন এরম খারাপ একটা স্বপ্ন দেখলাম, তাহলে আমি তাহলে আজকে মেয়েকে বলে দেবো যে ওর ঘরে যেন কখনো আর রাজনন্দিনী রাত্রিবেলা শোয়ে। সেদিন কোনোভাবে সন্ধ্যেবেলার দিকে মেয়েকে বলে যেরকম দেখো, উনি তো বলতে পারেন না যে তোমার মা এসে আমাকে স্বপ্ন দেখিয়েছে। উনি বলেন দেখো এরকম, ও যেখানে শোয়ে, মার খাতে শোয়ে, ও মার সাথেই শুক, তুমি তোমার ঘরেই শো, সেই ঘরে রাজনন্দিনীকে নিয়ে শোবার দরকার নেই রাত্রিবেলা। তো তখন বাবা বলছে, ন্যাচারালি মুনাইও বলে ঠিক আছে বাবা, তুমি যখন বারণ করছো, আমি একাই শুচ্ছি, আমি একাই শোবো। রাজনন্দিনীকে সেদিন রাত্রিবেলা বলে দেন। রাজনন্দিনী তো সেদিন রাত্রিবেলা মার সাথে শোয় না। রাজনন্দিনী মনটাও খারাপ লাগে, যেরকম মুনায়ের সাথে কালকে রাত্রিবেলা ঘরে শুয়েছিলাম, আজকে মুনাই এরম বললো। রাজনন্দিনী কী করে, ওদের ডাইনিং রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। বেশ অনেক রাত, হঠাৎ মুনাইয়ের ঘরে দরজা বন্ধ করেছে, দরজার আওয়াজ, দরজা কেউ যেন ধাক্কাচ্ছে। মুনাই দরজাটা খুলে দেখে রাজনন্দিনী দাঁড়িয়ে আছে। রাজনন্দিনীর সামনে দাঁড়িয়ে এসে মুনাইকে বলে, ঘরে ঢোকে বলে যে মুনাই, আমি তোকে কি বলেছি না বলেছি আমি জানি না,
তোর মা আমার ওপর খুব রেগে গেছে। এবং গুড ইভিনিং কেয়া দাস মজুমদার, জয় দাস গুড ইভিনিং। তা জয়দা গুড ইভিনিং। তারপর এসেছে না এসেছে জানি না, আমি তোর কি ক্ষতি করেছি সেটাও জানি না, তোর মা জানিস তো আমাকে মেরে ফেললো। এই কথাটা বলায় মুনাই তো ভয় পেয়ে গেছে। কি বলছে রাজনন্দিনী? সামনে দাঁড়িয়ে রয়েছে, বলছে যে তোর মা আমাকে মেরে ফেললো মানে? সত্যি তাই, রাজনন্দিনী প্রচণ্ড জোরে ভয়ে চিৎকার করে ফেলে। যেই চিৎকার করে ফেলে ঠিক তখনই ওর বাবা ন্যাচারি ঘরের মধ্যে, বাড়ির মধ্যে চিৎকার শুনে, মেয়ের চিৎকার শুনে তাড়াতাড়ি দৌড়ে আসে ওর বাবা। দৌড়ে এসে পর বলে যে কী হয়েছে মা? যখন মুনাইকে বলে তখন বলছে বাবা চলো তো আমরা দেখি তো রাজনন্দিনী কোথায় আছে। ওরা দুজনেই দৌড়ে যায় রাজনন্দিনীকে ঘরে দেখার জন্য। দেখে মায়ের সাথে রাজনন্দিনী শুয়ে নেই। ওরা যখন ডাইনিং রুমে যায়, ডাইনিং রুমে দেখে রাজনন্দিনী সোফার মধ্যে শুয়ে আছে, সোফাতে, এবং ওর নাকমুখ থেকে রক্ত বেরোচ্ছে। ওরা এই অবস্থাতেই রাজনন্দিনীকে তাড়াতাড়ি তুলে সেই রাতে ওরা হসপিটালাইজ করে। এবং যখন হসপিটালাইজ করে, এটা কিন্তু শিলিগুড়ির ঘটনা, হ্যাঁ, যখন হসপিটালাইজ করে, হসপিটাল থেকে তখন বলে রাজনন্দিনী মারা গেছে। এবং রাজনন্দিনীর কোনো কারণে লিভার বাস্ট করেই রাজনন্দিনী মারা গেছে। অবাক হয়ে যায়, একটা এই বয়সের মেয়ে, সুস্থ সবল মেয়ে, সে লিভার বাস্ট করে মারা গেল, মানে এটাও কি সম্ভব? তো যাই হোক, এই ব্যাপারটা তো হয়ে যাওয়ার পর তো বাড়িতে ওদের একটা শোকের বাতাবরণ শুরু হয়। যে ভদ্রমহিলা ওদের বাড়িতে ছিলেন এত বছর ধরে, সে ভদ্রমহিলা নিজের একটা আলাদা, মানে ন্যাচারালি প্রচণ্ড একটা দুঃখ ব্যাপারটা হয়। সে বলে আমি আর কাজ করব না, আমি চলে যাব আপনার বাড়িতে, দাদা আপনার বাড়িতে আমি কাজ করব না, আমি চলে যাব, আমার মন মেজাজ একদম ঠিক নেই, কার জন্য কাজ করব? আমার যার জন্যই কাজ করতাম সেই তো আজকে আমায় ছেড়ে চলে গেল। স্বাভাবিক কথা। তার মা, একমাত্র মেয়ে, বিধবা মা, তার একমাত্র মেয়ে, কী অবস্থা হতে পারে চিন্তাই করুন। সে তো ওর বাড়ি ছেড়ে চলে যান। তা ওদের দুজনেরও এবার বাবা আর মেয়ে, মুনাই আর ফুলুদা, দুজনে বাড়িতে রয়েছে, অত বড় বাড়ির মধ্যে রয়েছে। বাড়িটা ঢুকলেই যেন মনে হয় বাড়িটা ভেতরটা ওদেরকে গিলে খেতে আসছে। স্বাভাবিক কথা, বাড়িতে দুজন পরপর মারা গেল, মানে অবাকই কাণ্ড। ওরা বাড়িটার, মানে ওরা নিজেদেরকে মানে ভাবতেই পারছে না যে বাড়িটাটা মানে কী অবস্থায় এসে দাঁড়িয়ে আছে। বাড়িটার মধ্যে মানে কিরকম একটা শোকের বাতাবরণ, নেগেটিভ এনার্জির, যেন বাড়িটার মধ্যে যেন একটা গুমশোনো ভাব, যেন বাড়িটায় ঢুকলেই যেন একদম পরিবেশটা আলাদা, রাস্তার পরিবেশটা আলাদা, বাড়ির পরিবেশটা আলাদা, দুটো পরিবেশ একদম আলাদা। মানে এটা একটা, মানে ওদের একটা কীরকম লাগতে শুরু করলো। যখন লাগতে শুরু করলো তখন ওরা একদিন রাত্রিবেলা আবারও ডাইনিং রুমে এসে মুনাই জল নিতে এসছে। ফ্রিজ খুলে যখন জল নিচ্ছে, ঠিক সেই সময় যখন যাচ্ছে হঠাৎ দেখে সোফার ঠিক পাশে মাটিতে এরম মাথা নিচু করে কেউ একটা বসে আছে। রাজনন্দিনী বসে আছে, দেখে চিনতে পারে। ও তো ভয় পেয়ে গেছে। ও ভয় পাওয়ায় রাজনন্দিনী ওকে বলছে যে এরকম, মুনাই তোর মা আমাকে ঠিক মতন থাকতে দিচ্ছে না, আমি মরেও শান্তি পাচ্ছি না, আমাকে তোরা বাঁচা। এক্স্যাক্টলি প্রেতপুরি, নেগেটিভ এনার্জিতে ভর্তি, প্রেতপুরি হয়ে গেছে, আমাকে তোরা বাঁচা। ওর মুনাইয়ের হাত থেকে জলের বোতলটাও পর্যন্ত পড়ে যায়। এত জোরে আওয়াজে ওর বাবাও দৌড়ে চলে আসে। মানে কি, তুই কি দেখেছিস? ও তখন মানে অজ্ঞান হয়ে যাওয়া, মানে অজ্ঞান, অলমোস্ট ফেন্ট। ওকে তাড়াতাড়ি ধরে বাবা খাটে নিয়ে গিয়ে শোয়ায়, জল দেয়। জল দেওয়ার পর যখন ওকে জিজ্ঞেস করছে তুই কী দেখেছিস, তখন ও এই ঘটনাটা পুরো খুলে বলে যে ও কী কী দেখেছে। ও যখন এই ব্যাপারটা দেখেছে, এই ব্যাপারটা যখন বলে, পরের দিনই ওর বাবা একজন তান্ত্রিককে ডেকে নিয়ে আসে, যে এই ব্যাপারগুলো বোঝে টোঝে, বাড়ির এই ব্যাপারগুলো বোঝে। তাকে ডেকে নিয়ে আসায় সে দেখে প্রথমেই বাড়িতে ঢুকে বলে যেরকম, আপনার বাড়িতে তো খুব খারাপ বাতাবরণ, যা ঘটনা ঘটেছে, কি ঘটেছে আমি জানি না, তবে আপনার বাড়িতে কিন্তু কোনো ভালো কিছু হবার নেই, হবে না বাড়ির ভালো। তখন বলছে কেন? বলছে আমি এখানে দুজনের আত্মা দেখতে পাচ্ছি, বাড়ির মধ্যে রয়েছে, একজন মহিলার আত্মা আর একটা বাচ্চা মেয়ের আত্মা।
দুজনের আত্মা দেখতে পাচ্ছি, এবং দুটোই কিন্তু খুব খারাপ, যারা দুজনেই রেষারেষি করছে এই বাড়ির মধ্যে। সুতরাং এর মধ্যে আপনারা দুজনে পড়ে যাবেন, এবং এতে কিন্তু আপনাদের ভালো ছাড়া খারাপ ছাড়া ভালো হবে না। তখন বলছে তাহলে কী করতে হবে? তখন বলছে আগে একটা কাজ করুন, আপনি বাড়িতে আপনার যে ওই বাচ্চা মেয়েটির আত্মা, আমি জানি না কার আত্মা, সেটা আপনি ভালো বলতে পারবেন, তাকে পিণ্ডদান করুন, তার আত্মাকে আগে এখান থেকে মুক্তি দিন। ওরা ওই ভদ্রমহিলাকে ডেকে বলে এরকম, আমি টাকা দিচ্ছি, তুমি গয়ায় যাও, গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে এসো, তোমার মেয়ের পিণ্ড দিয়ে এসো, কারণ তোমার মেয়ের কিন্তু মুক্তি হয়নি, তোমার মেয়ের অতৃপ্ত আত্মা এই বাড়ির মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। এটা আমারও খারাপ, আমাদেরও খারাপ, তোমার মেয়ের জন্যও খারাপ, কারণ সে যদি মুক্তি না পায় সারা জীবন কিন্তু সে ঘুরে বেড়াবে এবং লোকের কিন্তু ক্ষতি করে বেড়াবে। ভদ্রমহিলা এই কথা শুনে টাকা নিয়ে যায়, গিয়ে গয়াতে পিণ্ডদান করে। পিণ্ডদান করে আসার পর তখন ওই তান্ত্রিকের কথায় ওরা বাড়িতে একটা শান্তি শোষণের ব্যবস্থা করে, এবং শান্তি শোষণের পর, কারণ ওর মায়ের তো পিণ্ড দেওয়া যাবে না, তার কারণ তো হাজব্যান্ড বেঁচে আছে, কী করে পিণ্ড দেবে? গুরু বেঁচে থাকলে তো তার থেকে বড় কেউ বেঁচে থাকলে তাকে তো পিণ্ড দেওয়া যায় না, তখন তো করা হয়। ওর মায়ের তো পিণ্ড দেওয়া হয়নি, বাড়িতে শান্তি শোষণ করা হয়, বাড়িটা বাঁচে, বাড়িটা প্রেতপুরি থেকে নেগেটিভ এনার্জি থেকে পজিটিভের দিকে যায়। এরপর ওই ভদ্রমহিলা আবারও ভুলুদা বলে যে দেখুন আপনার দিদি, আপনার তো বয়স হয়ে গেছে, আপনি একা থেকে কী বা করবেন, আপনি ছোটোবেলা থেকে মুনাইকে বড় করেছেন, আপনি আবার বাড়িতে আমাদের ফিরে আসুন, মুনায়েরও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। এইটা হওয়ার পর উনি আবারও বাড়িতে ফিরে আসেন, বাড়ির নেগেটিভ এনার্জি থেকে আস্তে আস্তে বাড়িটা পজিটিভের দিকে চলে যায়। আসলে ঘটনাটা তান্ত্রিক যে বলেছিল, এই যে সুতপা ম্যাডাম যার গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, তার আত্মাও কিন্তু পরিতৃপ্তি পায়নি, কারণ তার একটা সংসার ছিল, সুন্দর সাজানো সংসার ছিল, তার হাজব্যান্ড, তার মেয়ে, সবে 14-15 বছর বয়সের মেয়ে, তাকে নিয়ে সে একটা অনেক বড় স্বপ্ন দেখেছিল, কারণ তিনি নিজে চাকরি করতেন, একটা অনেক বড় স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা একটা হঠাৎ মৃত্যুতে চুরচুর হয়ে যায়, এবং খান খান হয়ে যখন সংসারটা ভেঙে যায়, সেই মহিলা কখনো কি তার আত্মার কি পরিতৃপ্তি হতে পারে? প্রথম দিন যখন যখন দুলাল না বলাই তার মেয়েকে খুব খারাপভাবে আবিরটা মাখায়, সেই রাতে বলাইয়ের মৃত্যুটা হয়েছিল ওই সুতপা ম্যাডামের হাতেই, যে এটা গাছের ওপর উঠে মারা গিয়েছিল। পরে এই রাজনন্দিনী খুব খারাপ জিনিস শেখাচ্ছিল বলে, যেটা ওর মেয়েকে খারাপ পথে হয়তো নিয়ে যেত, সেইটাও জন্য সুতপা ম্যাডাম ছাড়েনি, তার মেয়েকে খারাপ করে দেওয়ার জন্য। মানে কি, যেহেতু তার মেয়ে নাবালক, সেই মেয়েকে চারিদিক থেকে প্রোটেক্ট করার দায়িত্ব কিন্তু মা বাবারই থাকে। কিন্তু বাবা তো আর অশরীরী নয়, বাবা তো সেগুলো জানতে পারছে না, জানছিল তার মা। যখন জানতে পেরেছিল, তখন তার পথে যারা যারা আসছিল খারাপ করে দেবার জন্য মেয়েকে, তাদের প্রত্যেককেই সরিয়ে দিচ্ছিল। ঠিক সেমনিভাবে রাজনন্দিনীকেও কিন্তু মেরে ফেলে, এবং রাজনন্দিনীকে মেরে ফেলার পরও রাজনন্দিনীকে টিকতে দিচ্ছিল না কেন এই বাড়িতে, ওর আত্মাকে কেন টিকতে দিচ্ছিল না? তার কারণ রাজনন্দিনী কিন্তু ওর মেয়ের কাছে বারবার আসবার চেষ্টা করছিল। মেয়েটা তো বন্ধু, তার ন্যাচারালি তারও তো আত্মা পরিতৃপ্তি পায়নি, তার আত্মার সেই কারণের জন্য বারবার মুনায়ের কাছে আসতে যাচ্ছিল, এবং সেটাকে বারবার করে সুতপা ম্যাডামের আত্মা ভেঙে দিচ্ছিল, মানে 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 কী বলবো, ডিস্টার্ব করছিল বারবার। সেই কারণের জন্য ওই বাড়িতে একটা নেগেটিভ পরিবেশ মারাত্মক মাত্রায় ছড়িয়ে গিয়েছিল। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই বলবেন। শর্মিষ্ঠা চন্দ্র ঘোষের পাঠানো ঘটনা, আমি এত সত্যিকারের খুব ইউনিক লাগে প্রতিটা ঘটনা। এরপর আমি আসছি যে ঘটনাটা আগের দিন বলেছিলাম, সেই ঘটনাটাতে আসি। শুভশিস ঘোষের ঘটনাটা, যেটা ক্রোককে নিয়ে ঘটনা, আগের দিনে যেটা ঘটনাটা শেষ করতে পারেনি, আপনারা অনেকটাই শুনেছেন, তবু একটু হালকা গ্লিমস বা রিক্যাপটা আপনাদেরকে একটু শোনাই। এই ঘটনাটা ছিল ইংল্যান্ডের একটা গ্রামের ঘটনা। সেই গ্রামে ক্রোক বলে একটি বাচ্চা ছেলে থাকতো, এবং সেই গ্রামের শেষেই একটা খুব বড়
বেয়ে ছিল, বড় একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলে কেউ যেতে ভয় করতো এবং জঙ্গলের পেছনে একটা বিরাট বড় পাহাড় ছিল। সেই জঙ্গলে যেতে কেউ ভয় পেত, তার কারণ হচ্ছে জঙ্গলের সম্বন্ধে একটা মিথ ছড়িয়েছিল। কোনো এক সময় কোনো একজন শয়তান ওখানকার কোনো মেয়ের সাথে কোনো কিছু মানে ডিস্টার্বিং কিছু কাজ করে, যার জন্য তখনকার সময় ওখানকার যে রাজা ছিলেন সেই রাজা তাকে একটা দণ্ড দেন, আইন করে তাকে তার গলা কেটে উড়িয়ে দেয়, তার এগেনস্টে গলা কেটে উড়িয়ে দেয় এবং সেই গলাটা আলাদা একটা কাফিনে রাখা হয় জঙ্গলের মধ্যে একটা জায়গায়, আর তার বডিটা একটা আলাদা কাফিনে রাখা হয় এবং তার মধ্যে ক্রস রেখে দেওয়া হয়। এবং সেইটার পর সেই সময় যখন ওই জঙ্গলটা মানে ঘন জঙ্গল, বিশাল ঘন জঙ্গল, সেই ভয়ে ওই জঙ্গলের মধ্যে আর কেউ যেত না। কারণ অনেকেই বলতো, শোনা যেত ওই যিনি আছেন মানে যার গলা কেটে দেওয়া হয় তাকে অনেকেই নাকি দেখেছিল ওই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতে। সেই কারণের জন্য কেউ ওখানে যেত না। এই ক্রোক বলে ছেলেটি একদিন খেলছিল এবং খেলাধুলোর পর রাত্রিবেলা সবাই বাড়িতে যায় এবং ক্রোককে পায় না, ক্রোক বাড়িতে ফেরে না। মনে পড়েছে নিশ্চয়ই ঘটনাটা আপনাদেরকে, আগের শনিবার আমি ঘটনাটা বলেছিলাম, শেষ দিকটা বলিনি। ক্রোককে পাওয়া যায়নি। ক্রোককে দুদিন পর ক্রোককে মানে একজন বয়স্ক ভদ্রলোক ওই যে মাঠে খেলাধুলো হয় সেই মাঠে সবসময় বসে থাকতো। সেই বয়স্ক লোকের কাছে যখন যায় তখন সে বলে ক্রোককে সে ওই জঙ্গলের মধ্যে ঢুকতে দেখেছিল। এই ব্যাপারটা শোনার পর ওর বাবা মা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং প্রচণ্ড ভয় পেয়ে যাওয়ার জন্য ক্রোককে মানে সবাই এত কান্নাকাটি করে, বুঝতেই পারে যে ক্রোক আর বেঁচে নেই। দুরাত মানে কান্নাকাটি করতে করতে তাদের এমন একটা অবস্থা হয়ে যায়, ঘুমিয়ে পড়ে। সেই রাতে দুরাত পর হঠাৎ করে দেখে বাড়িতে দরজা নাড়ছে কেউ মাঝরাতে। দরজাটা খুলে দেখে গায়ে কাদামাখা অবস্থায় ক্রোক দাঁড়িয়ে আছে। সেই সময় হাপ্পারটা এটাই ছিল এবং ক্রোক যখন বাড়িতে চলে আসে সবাই তো খুব আনন্দ পায়, পাড়াপড়শি সবাই আনন্দ পায়। ওইটুকু বাচ্চা ছেলে ক্রোক সকলের কাছে খুব প্রিয় ছিল, কারণ ক্রোকের স্বভাব ব্যবহার খুব ভালো ছিল, খুব আনন্দ পায়। এবার আমি আজকের পাঠটা শুরু করছি। ক্রোক প্রচণ্ড দয়ালু, খুব ভালো ছিল এবং সেই কারণের জন্য ক্রোককে প্রচণ্ড সবাই ভালোবাসত। পাড়ার কুকুর, যে কোনো জন্তু জানোয়ার, মাছ পাখি সবাইকে ক্রোক ভীষণ ভালোবাসত এবং এইটা ভালোবাসার জন্য ক্রোককে মানে কি বলবো মানে ক্রোকের খুব শান্ত ভদ্র ব্যবহার ছিল ক্রোকের। সেই কারণের জন্য সবাই ক্রোককে খুব ভালোবাসত। কিন্তু ব্যবহার থাকলে কি হবে, এরকম একটা দুর্ঘটনার পর সবার মনে একটা আনন্দ হয় যে যাই হোক অ্যাটলিস্ট বাচ্চাটা তো বাড়িতে ফিরে এসছে, এটা একটা বিরাট বড় ব্যাপার। তা যখন বাড়িতে একদিন দুপুরবেলা ক্রোকের মা দেখে ক্রোক একটা গুলতি দিয়ে একটা পাখিকে তাক করছে। এটা ক্রোকের স্বভাবসিদ্ধ ভঙ্গি নয়। যখন তাক করছে এবং গুলতিটা যখন ছেড়ে দেয়, ক্রোক যেই পাখিটার গায়ে গিয়ে লাগে, পাখিটা ওপর থেকে উঠতে উঠতে ডানা ঝাঁটাতে মাটিতে এসে পড়ে এবং মাটিতে এসে পড়ার পর ক্রোক ওই পাখিটার দিকে খুব ক্রুড একটা হিংস্র দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং অনেক দেখার পর পাখিটা যতক্ষণ বেঁচে ছিল পাখিটাকে হাতে নিয়ে তুলে পাথরের মধ্যে মেরে 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 রক্তাক্ত অবস্থায় পাখিটাকে ফেলে দেয়। ক্রোকের মা ঘর থেকে যখন দূর থেকে এটা দেখে ভাবে যে তার ক্রোক তো এইরকম নয়, তার ক্রোক তো খুব দয়ালু, তার এটা কি করে সম্ভব হলো ক্রোকের দ্বারা। কিন্তু উনি কাউকে বলতে পারছেন না, ক্রোকের বাবাকেও বলতে পারছেন না, পাড়া প্রতিবেশীকে তো নয়। উনি দেখে ভাবছেন যে এটা কি সম্ভব, মানে উনি এটা কি ঠিক দেখেছেন, এটা কি ওনার মানে অকল্পনীয় ব্যাপারটা। যাই হোক 2-4 দিন পর আবার দেখে ক্রোককে, যে ক্রোক পাড়ার কুকুরদের খাওয়াতো, কিন্তু ক্রোককে দেখে ক্রোক এক জায়গায় বসে আছে, এমন করে দৃষ্টি দিয়ে সেই কুকুরগুলোর দিকে তাকাচ্ছে। কেউ ক্রোকের দিকে যেন আসতে চাইছে না, তারা দূর থেকে ক্রোককে একটা মুখে গ গ গ গ করে আওয়াজ করে করে তারা চলে যাচ্ছে ক্রোকের সামনে থেকে, মানে ক্রোকের দিকে আসছে না। আর ক্রোক তাদের দিকে খুব লোলুপ দৃষ্টিতে তাদেরকে তাকিয়ে আছে। এইটা দেখে মানে অবাকই লাগছিল ওর মায়ের।
কিন্তু দুদিনের এই ঘটনা দেখার পরও একদিন দেখলো ও যে বাড়িতে যে তখনকার দিনে তো আর অ্যাকোরিয়াম পাওয়া যেত না, কিন্তু বড় বড় জায়গায় মাছ রাখা থাকতো, সবাই খুব মাছ পুষত, ও মাছকে খাবার দিত। কিন্তু ক্রোক খাবার দেয়া তো দূরের কথা, সেই মাছকে যখন দেখছে তাকিয়ে, সেই মাছগুলো যেন আগে ক্রোকের সামনে চলে আসতো, কিন্তু সেই মাছগুলো যেন ক্রোক থেকে দূরে চলে যাচ্ছে। এইগুলো দেখার পর ভদ্রমহিলার মানে ওনার মায়ের, ক্রোকের মায়ের খুব সন্দেহ হয় যে এটা কি করে সম্ভব, যে ক্রোক তো এরকম সত্যি ছিল না, তাহলে ক্রোক এরকম হয়ে গেল কি করে, মানে এরকম হলো কি করে। এরপর ঘটনাচক্রে দেখা যেতে লাগলো যে ওই ক্রোক খুব একটা খেলতো না, আগে যেরকম খেলতো দুপুরবেলা হয়ে গেলে বিকেলবেলা স্কুল থেকে ফেরার পরে খেলতো, সব বন্ধুদের নিয়ে খেলতো। এখন ওর বন্ধুরা ডাকতে আসলো খুব একটা যায় না, মানে খেলতে যায় যেন ওখানে গিয়ে বসে থাকে বা খুব একটা খেলে না। 1 মাস পর থেকে দেখছে ক্রোকের ছোটোবেলার যে বন্ধুগুলো ছিল প্রত্যেকেই এক এক করে হারিয়ে যেতে থাকে। গ্রামের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়, তারা তাদের বাচ্চাদেরকে যেন পাঠাতে ভয় পাচ্ছে, মানে খেলতে যেতে। অলরেডি 2টো বাচ্চা হারিয়ে গেছে, মাঠের থেকে রাত্রিবেলা বাড়ি ফেরেনি। ওই ক্রোকের মতনই ঘটনাটা ঘটেছে। তাদের আশা ছিল হয়তো 2 দিন পর কি 3 দিন পর ক্রোকের মতন তারা বাড়ি ফিরে আসবে, কিন্তু তারা আসেনি। সবার খুব অবাকই লাগে ব্যাপারটা দেখে যে এটা কি করে হয়েছে। এরপর ওর মা একদিন লক্ষ্য করে যে ক্রোক রাত্রিবেলা হলে বেশ মাঝরাতে একদিন ঘুম থেকে উঠে দেখে ক্রোকের ঘরের দরজা খোলা এবং মেন গেটের বাড়ির দরজা খোলা। ওর মা ঘরে ঢুকে দেখে ক্রোকের ঘরে ক্রোক নেই। ওর মা মেন দরজা খুলে বাইরে আসে, বাইরে এসে দেখে ক্রোক নেই। ওর বাবাকে না ডেকে ওর মা টর্চ নিয়ে এদিক ওদিক খুঁজতে শুরু করে, কিন্তু খুঁজতে শুরু করলে কী হবে, কাউকেই দেখতে পায় না। কিন্তু হঠাৎই দেখে খুব দূর থেকে ক্রোক আস্তে আস্তে হেঁটে আসছে। ওর মা তাড়াতাড়ি একটা জায়গায় লুকিয়ে পড়ে দেখে ক্রোক বাড়িতে ঢুকলো, বাড়িতে ঢুকে এসে নিজের ঘরে শুয়ে পড়লো খাটে। ক্রোকের মার খুব অবাক লাগলো। ক্রোকের মা পরের দিন সকালবেলা উঠে ওর বাবাকে এই কথাটা বলে। আর ঠিক এই ব্যাপারটা ক্রোক করে সেই দিনগুলোতেই, যে দিনগুলোতে ওর বন্ধুরা হারিয়ে যাচ্ছে। ক্রোকের মারও খুব সন্দেহ হয়, ওর বাবাকে ব্যাপারগুলো বলেন। ওর বাবা তখন ব্যাপারটাকে আমল দিতে চায়নি। সেই পাখির ঘটনা, মাছের ঘটনা, কুকুরের ঘটনা, এই কথাগুলো বলার পরেও ওর বাবা খুব একটা আমল দেয়নি। কারণ ওর বাবার বারবারই মনে হয়েছে যে ও ঠিক আছে, ইজ নট পসিবল, এটা হয় না, তুমি যেটা ভাবছো এরকম কোনো ব্যাপার নেই, তোমার কোনো ভুল হচ্ছে, আমাদের ক্রোক এরকম নয়। বলে যে ক্রোক তো সত্যি এরকম নয়, সত্যি এরকম নয়, সেই কারণের জন্যই তো তোমাকে বলছি কথাগুলো, কিন্তু বললে কী হবে, ক্রোকের ব্যাপারে আর মানে ওর বাবা শুনতেও একবারও রাজি নয়। এক এক করে বাচ্চা হারিয়ে যাচ্ছে। যখন গ্রামের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে, তাহলে কি মানে ওই যার কথা বলতো, যার গলা কেটে দিয়েছিল, সে কি আবার ফিরে এসছে বা ফিরে আসছে, কি ব্যাপারটা পুলিশে তখনকার দিনে ওখানকার যে আইন ছিল তাকে খবর দেওয়া হয়, মানে থানা পুলিশ আমরা যেটাকে বলি, সেখানে খবর দেওয়া হয়। খবর দেওয়ার পর তারা বিভিন্নভাবে এনকোয়ারি শুরু করে। তারা এনকোয়ারি করতে গিয়েও সেই একটা জায়গায় দাঁড়ায়, আটকে যায় যে যাব কোথায় আমরা মানে ওই গেলে তো আমাদেরকে ওই জঙ্গলের মধ্যেই ঢুকতে হবে। আলটিমেটলি যখন এত আইনের লোকেদের ঢুকতেই হয়, মানে পুলিশদের তো ঢুকতেই হবে, সেই যখন মানে এরকম একটা খবর পাচ্ছে বাচ্চা হারিয়ে যাচ্ছে, বাচ্চাকে পাওয়া যাচ্ছে না, যখন জিজ্ঞেস করে, মানে ওইখানে যে ওই বয়স্ক লোকটা বসে থাকে, সবাই, ও বারবার অনেক কিছু দেখেছে, ওকে যখন জিজ্ঞেস করে, ও তখন বলে সব বাচ্চারা কিন্তু জঙ্গলেই গেছে, যারা হারিয়ে গেছে তাদেরকে উনি দেখেছেন জঙ্গলেই গেছে। যখন এই ব্যাপারটা বলে তখন পুলিশ ওই জঙ্গলের মধ্যে ঢোকার প্রস্তুতি নেয়।
পরের দিন সকালবেলা উঠে দেখে, যখন জঙ্গলে ওঠার প্রস্তুতি নিচ্ছে, তখন সকালবেলা দেখে ওই যে বয়স্ক মানুষটা যে বলেছিল সে ওখানে মরে পড়ে রয়েছে। কে বা কারা তাকে যেন মেরে ফেলে দিয়েছে, এবং তার সেই একইভাবে তার গলাটা নেই, নৃশংসভাবে তাকে মেরেছে। পুলিশও এবার বুঝতে পারে যে তদন্ত কোন দিকে কোনো দরকার আলটিমেটলি আছে। পুলিশের মাথাতেও আসে যে তাহলে কি বয়স্ক মানুষটা আগের দিন জানালো বলে সেই জন্যই ঘটনাটা ঘটল। জঙ্গলে পুলিশ ঢোকে। পুলিশ যখন ঢোকে জঙ্গলে, সেই আস্তানায় সেই এত বছর ধরে কেউ ঢোকেনি, এত বছর ধরে কেউ ওই জঙ্গলে ঢোকেনি, চারিদিকে আগাছা করা আছে, এবং আলটিমেটলি ওই কোথায় কবর সেটাও ভালো করে জানে না। অনেক খোঁজ করার পর দেখা গেল কবর দুটোকে পাওয়া গেল। কিন্তু কবর দুটোকে পাওয়া গেলে কী হবে? কবর দুটোর মধ্যে বডিটা নেই, মাথাটাও নেই, বডিটাও নেই। তাহলে কি করে হলো? তাহলে কোথায় গেল এই বডিটা? তাহলে কি সেই বডিটা বেরিয়ে গিয়ে এই কাজগুলো করছে? বিভিন্নভাবে তদন্ত করে পুলিশ কোনো রফা করতে পারছে না, কিন্তু এটা বুঝতে পারছে যে ওই জঙ্গলের মধ্যে তারা বাচ্চাদের হাড় পাওয়া গেছে, কারণ 4-5টা বাচ্চা অলরেডি হারিয়ে গেছে। বাচ্চাদের হাড় পাওয়া গেছে, এই গ্রাম ও গ্রাম সে গ্রাম থেকে 4-5টা বাচ্চা হারিয়ে গেছে। সকলের মাঝখানে ভয়ের তো চিন্তা, কেউ মাঠে খেলতে দিতে চাইছে না কোনো গ্রাম থেকে, বাচ্চাদেরকে একা বাইরে ছাড়ছে যারা। তখন তো অবাক, সবাই তো তার দিকে কি বলবো, একটা সন্ত্রাস, কি বলবো, সকলের মধ্যে একটা ভীতি হয়ে গেছে। যাদের সন্তানরা ছোট বাচ্চা, স্কুলে গিয়ে স্কুলে পাঠাতে দিতে চাইছে না, স্কুলে গেলেও সঙ্গে থাকছে, ছুটির সময় তাকে নিয়ে আসছে, এরকম ব্যাপার। এই ব্যাপারগুলো তো ছিল না ওখানে, ওই গ্রামগুলোতে মধ্যে তো ছিল না ইংল্যান্ডে। তখন যখন এই ব্যাপারটা হয়, তখন ওই পুলিশ তো রাত্রিবেলা টহলদারি শুরু করে। রাত্রিবেলা যখন টহলদারি শুরু করে, তখন দেখে একদিন রাত্রিবেলা একটি বাচ্চা ছেলে জঙ্গলের মধ্যে ঢুকছে। পুলিশ তাকে ফলো করে। অনেক রাত, গভীর রাত। যখন ভেতরে ঢোকে, পুলিশ সেই বাচ্চাটাকে নজর করতে করতে সেখানে যায়। তখন যাওয়ার পর দেখে যেরকম ওই বাচ্চাটা যে কবরগুলোর জায়গাটা ছিল সেই কবরগুলো অবধি বাচ্চাটা যায়, এবং বাচ্চাটা যাওয়ার পর বাচ্চাটা নিজে কবরগুলোর মধ্যে শুয়ে পড়ে, কবরটার মধ্যে শুয়ে পড়ে, এবং কবরটার মধ্যে শুয়ে পড়ার পর দেখে ওই সেই লাশটা যা গলাটা কেটে দিয়েছিল সে ওখান থেকে জেগে ওঠে। তাকে কিন্তু ওরা দেখতে পায়নি, জেগে ওঠে, এবং জেগে ওঠা তার একটা ভয়ঙ্কর রূপ। তার গলাটা হাতের মধ্যে রয়েছে, গলাটা কাটা, গলাটা তার হাতের মধ্যে রয়েছে, বীভৎস রূপ। সে নিজের গলাটা নিজে বসায়। এইটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। এই বাচ্চাটাই বাকে। পুলিশ আর কিছু তদন্তর ওই জায়গাটা অবধি পুলিশ বুঝে যায় ব্যাপারটা এবার কি ঘটতে চলেছে, কি ঘটছে। আলটিমেটলি তদন্ত করার পর পুলিশ দেখতে পায় ওই বাচ্চাটা ছিল ক্রোক। ক্রোক ওই প্রথম ওই জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছিল প্রথমবার। ওই যে প্রথম বাচ্চা জঙ্গলে হারিয়ে গেছিল। জঙ্গলে হারিয়ে যাওয়ার পর ক্রোকের ওখানে মৃত্যু হয়। ওই যে সেই যে শয়তান যাকে আইন বেঁধে তার গলাটাকে উচ্কার কেটে দেওয়া হয়েছিল, সেই লোক সে ক্রোককে পজেস করে সে ওখানে থাকে, কিন্তু ক্রোককে আবার জঙ্গল থেকে ছেড়ে দেওয়া হয়। ক্রোক এসে এই এক একজনকে নিয়ে যায়, এক একটা বাচ্চাকে এখান থেকে নিয়ে যায়, যে কারণে ক্রোককে রাত্রিবেলা পাওয়া যেত না। রাত্রিবেলা ওর মা যে দেখেছিল, ক্রোক কিন্তু অলরেডি যেদিন জঙ্গলের মধ্যে গেছিল, ক্রোক তখনই মারা যায়। ক্রোক কিন্তু বেঁচে নেই। কিন্তু ক্রোকের মধ্যে যে পজেস করে নিয়েছিল, ক্রোকের মধ্যে ওর ওই যে শয়তানের আত্মাটা ঢুকে গেছিল, এবং শয়তানের আত্মাটা ঢুকে যাওয়ার জন্য ওর অ্যাটিটিউডটা পুরোপুরি চেঞ্জ হয়, ক্যারেক্টারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিলো। পাখিকে মেরে ফেলা, কুকুর ওকে দেখে ভয় পেত, কারণ কুকুররা প্রথম বুঝতে পারে কে অশরীরী। কুকুররা ভয় পেত, মাছ ওকে দেখে ভয় পেত। আসলে জন্তু জানোয়াররা প্রথমে তো চিনতে পারে কে অশরীরী আর কে মানুষ। ওর মা সেটা পরে বুঝতে পেরেছিল।
বুঝতে পারার পরও এরপর যখন ব্যাপারটা হয়, কিন্তু ও তো নাবালক, ওকে তো কেউ অ্যারেস্ট করতে পারবে না। কোককে বাড়িতে যখন আসে তখন চার্চ থেকে ফাদারকে ডেকে নিয়ে আসা হয়। চার্চের ফাদার আসার পর সে ক্রোককে যখন হলি ওয়াটার ছোড়ে তখন ক্রোক আস্তে আস্তে অজ্ঞান হয়ে নেতিয়ে পড়ে যায়, কিন্তু ওর যে মধ্যে যে পজেস করে যে প্রেতাত্মা রয়েছে সে জেগে ওঠে। জেগে ওঠার পরও ফাদার তাকে কোনো রকমে কবজা করে, কিন্তু কবজা করলে কি হবে, তাকে তো ক্রোককে তো আর ফেরত পাওয়া যাবে না। সেই কবজা অবস্থায় ক্রোকের বডি শুদ্ধ নিয়ে সেই জঙ্গলের মধ্যে সেই কফিনের মধ্যে তাকে আবার শায়িত করা হয় এবং তার উপর ক্রস দিয়ে দেওয়া হয়, যাতে ও আর কোনো দিন ক্রোক সেজে হোক, সেই লোক সেজে হোক যে যাকে মেরে ফেলা হয়েছিল, কোনোভাবেই যেন বেরিয়ে আসতে না পারে। এবং তারপর ওইখানকার গ্রামগুলো শান্ত হয়। কিন্তু শান্ত হলে কী হবে, ততক্ষণে যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা সবাই গ্রাম ছেড়ে পালিয়ে যায়। সেই জন্য এই গ্রামটা আলটিমেটলি হন্টেড গ্রাম হয়ে যায়। যে হন্টেড গ্রামটার কথা আমি আগের দিন আপনাদেরকে বলেছিলাম, আপনাদের মনে আছে? সেই হন্টেড গ্রামটার আমি আরেকবার দেখে নিচ্ছি, নামটা আমি মনে রাখতে পারিনি। এক্স্যাক্টলি সেই হন্টেড যে গ্রামটা ছিল সেই 1976-এ ঘটনাগুলো ঘটেছিল। এবং এক মিনিট, গ্রামটা, এই গ্রামটার নাম হলো ন্যাচারাল ফিল হয়। এবং আমি আগের দিন গ্রামটার নাম আপনাদেরকে বলেছিলাম, ব্রাউলি না কি একটা নাম বলেছিলাম মোস্ট প্রবলি আপনাদের গ্রামটার নাম। এবং সেই গ্রামটাতে কফিনের মধ্যে ঢুকিয়ে দেয় কোন জায়গায়, বর্লি গ্রামটার নাম হলো বর্লি গ্রাম। এক্স্যাক্টলি গ্রামটার নাম হলো বর্লি গ্রাম। আপনারা এই গুগল সার্চ করলেই পেয়ে যাবেন গ্রামটার নাম বর্লি গ্রাম। এবং এই বর্লি গ্রাম আজও কিন্তু হন্টেড। কোন ঘটনার জন্য হন্টেড আমি বলতে পারবো না, এই ঘটনার জন্য না অন্য কোনো ঘটনার জন্য, কিন্তু আজও কিন্তু এই গ্রামটা হন্টেড। কেমন লাগলো আজকের ঘটনাগুলো? আজকে 3টে ঘটনা বললাম, শর্মিষ্ঠা চন্দ্র ঘোষের 2টো ঘটনা এবং আর একটা ঘটনা যেটা আগের দিন বলেছিলাম সুভাষিস ঘোষের একটা ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার নতুন নতুন ঘটনা নিয়ে পরের শনিবার আপনাদের কাছে আসবো। আজকে আসি, অনেক রাত হয়ে গেল, কারণ আমি ইউটিউবেও লাইভ করব। আমার নাম ইউটিউবে ইন্দ্রজিৎ রায়চৌধুরী নামে আমার ইউটিউব চ্যানেল আছে। যদি কারোর মনে হয় অবশ্যই আসবেন, সাবস্ক্রাইব করবেন এবং গল্প শুনবেন। আর প্রতি শনিবার আমি সত্যি ভূতের গল্পে রাত 10টা থেকে লাইভ করি। কোনো একটা আধরা শনিবার মিস হয়ে যেতে পারে। আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের শনিবার। গুড নাইট, ভালো থাকবেন, নমস্কার।